নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। রোজকার মতো আজকেও নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে একেবারে সরাসরি জেলার বিভিন্ন দুর্নীতি বেআইনি কাজ। প্রথমেই দেখাবো নকশালবাড়িতে জমি হাঙরদের কি দৌরাত্ম্য। একেবারে কয়েকজনের জমি, তাদের দলিল, তাদের খতিয়ান সমস্ত কিছু একেবারে নাম্বার চুরি করে সরকারি জমি বিক্রি করে দিচ্ছে। জমি হাঙরদের দাপটে অতিষ্ঠ কোন গ্রাম জানেন? সেই শেবদোল্লা গ্রাম মনে আছে? আপনাদের মনে করিয়ে দিই, তীব্র জলকষ্টে ভুগছিলেন এবং বিচারপতি রুষ্ট হয়েছিলেন। দেখুন, আমার কাছে খবর আছে দু একজন, সবাই নয়, দু একজন বিএলআরও কিছু কিছু দুষ্টু লোকের সাথে মিলে নানা রকম জমির সাথে কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে। জমি মাফিয়ার সঙ্গে সরকারি অফিসারদের একাংশের যে আঁতাত তা প্রকাশ্যে নকশালবাড়ির ঘটনায়। এখানে সরকারি জমি বাঁচাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আশরাফ আনসারি। তার দাবি, প্রথমে ব্যক্তিগত জমির দলিল জাল করা হচ্ছে, সেই জাল দলিল ব্যবহার করে সরকারি জমিকে ব্যক্তিগত জমি দেখানো হচ্ছে, তারপর সেই জমি প্লট করে বিক্রি। এভাবেই শেবদুল্লা মৌজায় 100 বিঘা খাস জমির অনেকটাই বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। জাল খতিয়ান হয়েছে 2008 সালে। এটা আমি বিএলআর অফিসে জানিয়েছি, আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, আমি দার্জিলিং ডিএমকে অবধি চিঠি দিয়েছি, তারপরেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। 2016 সালে দার্জিলিংয়ের বাসিন্দা ভরত প্রধানকে বড় ঝাড়ু জোটে 3 কাঠা জমি বিক্রি করেন হাতিঘিসার বাসিন্দা মনোরঞ্জন মণ্ডল। ডিড নম্বর 3468। অভিযোগ, এই ইউনিক ডিড নম্বরও জাল করা হয়েছে। হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 1.5 বিঘা খাস জমি। ওরা আমার ডিটকে জাল করছে। ডিট জাল তো দূরের কথা, আপনার হচ্ছে আমার সই, ফটো প্লাস আপনার ম্যাজিস্ট্রেট সই পর্যন্ত তারা জাল করছে। আশরাফ আনসারির দাবি, এই ধরনের জালিয়াতিতে মদত দেন নকশালবাড়ির প্রাক্তন বিএলআরও প্রবাল দাশগুপ্ত। তার মদতেই নাকি সরকারি জমি দখল করেছেন চম্পাশাড়ি, বাগডোগরা এবং কেষ্টপুরের জমি দালালরা। যতক্ষণ এই অফিসারগুলো থাকবে ততক্ষণ রিপোর্টটা সলিড মতন যাবে না। কারণ 2008 থেকে 2012 যিনি বিএলআরও ছিলেন তিনি হলেন এখনকার এসডিএলআরও। 2014-তে কিন্তু একটা হাই লেভেল এনকোয়ারি হয়েছিল, তখন একটা কমপ্লেন করেছিল। তখনও কিন্তু এসে যারা দেখেছেন কলকাতা থেকে, নবান্ন থেকে, তারা কিন্তু কিছু বলেননি। তদন্ত করে সমস্ত রিপোর্ট আমরা আমাদের মাননীয় জেলা শাসককে পাঠিয়েছি। ওনার ইনস্ট্রাকশনের অপেক্ষায় রয়েছি। উনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন আমরা সেভাবেই এগোবো। ভাঙড় 2 ব্লকের পাঁচগাছিয়া পালপাড়াতে সেচ দপ্তরের প্রায় 3 একর জমি আছে। অভিযোগ, এই জমি বেআইনিভাবে কিনেছেন এলাকার দাপুটের তৃণমূল নেতা কাইজার আহমেদ। তারপর সেই জমিতে অবৈধ নির্মাণ করছেন, এমনকি এলাকার একটি ক্লাবের জায়গাও দখল করে নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ। শুক্রবার সকালে কাইজার আহমেদ এলাকায় গেলে স্থানীয়রা তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারপত্র দিয়ে দেখানোর পরে ওরা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। নিউজ 18 বাংলা। আর নকশালবাড়িতে এই রকম জমি হাঙরদের দাপট যেদিন আমরা দেখালাম, অর্থাৎ আজকে 12টা থেকে, তারপরেই পরিদর্শন। ভূমি দপ্তরের বিশেষ সচিব তিনি গেলেন পরিদর্শনে। কি হলো না হলো সবটা জানবো। প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, একেবারে দুপুর 12টায় কিন্তু এই শেবদুল্লা মৌজার যে সরকারি জমি বেদখল হচ্ছে তার চিত্র কিন্তু নিউজ 18 বাংলায় আমরা তুলে ধরি। এবং তার 4 ঘন্টা পরে ঠিক 4টা 2 নাগাদ কলকাতার নবান্ন থেকে ভূমি ও ভূমি সংস্কারের স্পেশাল সচিব অভিজিৎ ভট্টাচার্য তিনি নকশালবাড়ি বিএলআরও দপ্তরে আসেন এবং প্রায় 2 ঘন্টা 6টা 5 মিনিট অবধি তিনি বেশ কিছু নথিপত্র কিন্তু ঘেঁটে দেখেন। ছিলেন নকশালবাড়ির বিএলআরও, ছিলেন
এসেছিলেন শিলিগুড়ির এসডিএলআরও, তার আগে এডিএম লেন তিনি কিন্তু এসেছিলেন এবং সমস্ত নথিপত্র তিনি যাচাই করে দেখেন। পরে তিনি বের হওয়ার সময় এই স্পেশাল সচিব যখন বের হন তিনি গোটা বিষয়টি নিয়ে খোলসা করেন। তিনি বলছেন যে তিনি কোনো এক অভিযোগ নিয়ে আসেননি, তবে এই যে সকাল থেকে প্রচার হচ্ছে যে নকশালবাড়ির শেফদুল্লাহ সরকারি জমি যেভাবে বিক্রি হচ্ছে, অন্যদের হাতে, জমি মাফিয়াদের হাতে যাচ্ছে, তা নিয়ে কিন্তু তিনি বিএলআরওকে নির্দেশ দিয়েছেন যদি সরকারি জমি এভাবে বেদখল হয় তার ব্যাপারে যদি কোনো সরকারি জমি বেদখল হয় বিএলআরও অফিস থেকে মদত না দিলে হয় না। দেখুন এবার বিএলআরও অফিস থেকে নিশ্চয়ই পদক্ষেপ করবে, আমরা আশা করব। একটা শেফদুল্লাহ মৌজার ব্যাপার নিয়ে বোধহয় একটা নিউজ হয়েছে আজকে আমরা দেখলাম, সেটা নিয়েও আমরা প্রয়োজনীয় ইনস্ট্রাকশন যা দেওয়ার সেটা বিএলআরওকে দিয়েছি। আজকে সকালে এডিএমএলআর তিনিও এই ব্যাপারটা নিয়ে নকশালবাড়িতে এসেছিলেন এই বিএলআরও অফিসে, তিনিও দেখে গেছেন এবং এটা নিয়েও প্রয়োজনীয় যা করার সেটা নিশ্চয়ই করা হবে এবং খুব দ্রুতই করা হবে। বারবার মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে নদী থেকে বালি চুরি করা যাবে না, সেই নদী থেকে ডুডুয়া নদী থেকে বালি চুরি হচ্ছে। আবার বলছি, স্থানীয় স্তরে কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে যদি মদত না থাকে এইভাবে চুরি করতে পারে না বালি মাফিয়ারা। দেখুন চারিদিকে কুয়াশা, নদীর পাড়ে দাঁড়িয়ে ট্রাক্টর, তাতে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি, পাচার হয়ে যাচ্ছে বাইরে। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ির। ধূপগুড়ি থানার স্টেশন শালবাড়ি, পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী। এই এলাকাতেই বালি মাফিয়ার দাদাগিরি, তাদের নজরে নদীর বালি। ফলে ভোর হলেই নদী পাড়ে পৌঁছে যায় একের পর এক ট্রাক্টর, তাতে তোলা হয় বালি, তারপর পাচার। নদীর পাশেই বড় রাস্তা, রয়েছে ধূপগুড়ি থানার নাকা চেকিং, তা সত্ত্বেও সেখান দিয়ে দেদার বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। পাশে নাকা চেকিং আছে, পুলিশ আছে, অভিযোগ আছে, কেন দেখছে না বিষয়টা? অবশ্যই প্রশাসনের সঙ্গে কথা বলা উচিত যে বিষয়টা দেখুন, যদি এই বালুটা কাজে লাগে এলাকার মানুষের তাহলে সেটা বৈধভাবে তোলা হোক। রয়্যালটি দেয়নি বা যে নদীগুলোতে বালি পাথর অবৈধ, যেটাকে তুললে গ্রামে বন্যা আসতে পারে, এইটা সবসময় প্রশাসনকে দেখা উচিত। কার বালি কাটতে থাকে তাহলে কিন্তু নদীর গতিবিধিটা যখনই চেঞ্জ হবে বর্ষাকালে, তখন কিন্তু এই নদীগুলো গ্রামে ঢুকে যাবে, তো এটা ক্ষতি। গাদং 2 এবার বিজেপি পঞ্চায়েত দখল করেছে, ঠিক আছে? তাদের সামনে এইভাবে ডুডুয়া নদীর থেকে বালু পাচার হয়ে যাচ্ছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু কমতি নাই। বিজেপি যেখানে আছে সেখান থেকে কিন্তু এই কাজগুলো হচ্ছে। ওখানকার যেহেতু প্রধান বিজেপির থেকে নির্বাচিত প্রধান, তিনি কি করছে এই বিষয়টা আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো এবং আমরা বিএলও সাহেবকেও জানাবো। যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো। এটা তো হাস্যকর বক্তব্য। বিজেপির কোনো কিছু হলেই সেটা হচ্ছে বিজেপির ঘাড়ে চেপে যায়। স্বাভাবিকভাবে সেখানে পুলিশের নাকা চেকিং রয়েছে, পুলিশের সামনে ঘটনা ঘটছে, আর সেখানে বিজেপি যুক্ত হয়ে গেল। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। যারা বলছেন তারা কতটা কি ভেবে বলছেন জানা নেই, তবে আমরা একটু বলতে পারি যে এই তৃণমূলের সরকারটা আগামী দিন আর পশ্চিমবঙ্গে থাকবে না। ধূপগুড়ি থানার অন্তর্গত স্টেশন শালবাড়ি এলাকায় ডুডুয়া নদী থেকে অবাধে বালি লুট হয়ে যাচ্ছে, অভিযোগ তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। আমরা কথা বলতে এসেছিলাম ধূপগুড়ি বিএলআরও আধিকারিকের সঙ্গে, যদিও তিনি বলেছেন এই বিষয়ে তিনি খতিয়ে দেখবেন এবং কড়া ব্যবস্থা নেবে। এখন দেখার বিষয় কি ব্যবস্থা নেন প্রশাসনিক তরফ থেকে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া, তাকে নাকি বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন আরেক তৃণমূল নেতা। তিনি রাজি না হওয়ায়, পাপিয়া রাজি না হয় হুমকি দেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় বাড়িতে গিয়ে মদ্যপ সেই তৃণমূল নেতা নাকি হুমকি দিয়েছেন, এরকমটাই অভিযোগ এবং পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই কাউন্সিলর কি বলছেন শোনাবো। তবে পাল্টা যার বিরুদ্ধে অভিযোগ প্রতীক, তিনি আবার এর সম্পত্তি নিয়ে, মানে কাউন্সিলর হওয়ার পরে কিভাবে বড়লোক হয়েছেন পাপিয়া, তার বৃত্তান্ত তুলে ধরেছেন। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে
ফিজিক্যালি অ্যাটাক করা হবে, আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আবার এই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে একেবারে বিক্ষোভ দেখালেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা। তারা বিক্ষোভ দেখালেন আজকেই, তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেসের কর্মীরা, যে এই কাউন্সিলর নাকি ঠিকঠাক কাজ করছেন না, এই কাউন্সিলর নাকি ঠিক নন। প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি, সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয়, এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট। বলছেন প্রতীকদার হাত ধরেই তাকে চিনেছেন। আর এদিকে অবশ্যই অস্বস্তি থাকবেন পুরপ্রধান, তিনি কি বলছেন দেখুন। কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন, আর কাউন্সিলরও আমাকে টেলিফোনে জানিয়েছিলেন যে তারও কিছু বলার আছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়াতে তিনি আর আমার সঙ্গে সেদিনকে আসতে পারেননি, পরবর্তীকালে আর কোনো যোগাযোগ হয়নি। ওনার নিরাপত্তাহীনতার ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে, আমি যতদূর শুনেছি উনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সোনারপুর থানা সে ব্যাপারটা দেখছে। না না, এরকম কোনো গোষ্ঠীত্ব ব্যাপার নেই। তাকে উনি অবশ্যই আমাকে জানান লিখিতভাবে, আমাদের অভিযোগ দায়ের করুন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লক্ষ টাকা সরকারি টাকা, সেটা জলে কতবার দেখিয়েছি, কোটি কোটি টাকা জলে, কি আছে আর? সরকারি টাকা তো 53 লক্ষ টাকা দিয়ে রাস্তা তৈরি হলো 6 মাসের মধ্যে শেষ। দেখুন, রাস্তার পাশে বসানো হয়েছে ফলক, পথশ্রী প্রকল্পের ফলকে কাজ শেষের তারিখ লেখা মে মাস। তারপর 6 মাস পার, এর মধ্যেই ঢালাই রাস্তা বেহাল। কোথাও উঠেছে পাথর, কোথাও তৈরি হয়েছে গর্ত। পুরুলিয়ার বলরামপুরের রাস্তায় যাওয়া মানেই যন্ত্রণার এক শেষ। রাস্তাগুলো উঠে উঠে যাচ্ছে, খালটা ওখানে যাচ্ছে। কতদিন আজ পর্যন্ত হয়নি, রাস্তাটা এইভাবে হচ্ছে। গ্রামের মানুষ কি চাইছে এখানে? ভালো চাইছে, যেটা ভালো হয় সেটাই করুন। বলরামপুরের নামশোল গ্রাম, এখানকার বাসিন্দাদের পাকা রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো নামশোল থেকে রাইমল পর্যন্ত 1.5 কিলোমিটার ঢালাই রাস্তা তৈরি হয়। পথশ্রী প্রকল্প থেকে এর জন্য খরচ পড়ে প্রায় 53 লক্ষ টাকা। বাসিন্দারা ভেবেছিলেন এবার হয়তো রাস্তা নিয়ে দুর্ভোগের দিন শেষ, কিন্তু কয়েক মাস ঘুরতে না ঘুরতেই ঢালাই রাস্তা দফা রফা। এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এটা টোটাল 90% টাকা ওরা খাই নিয়েছে, 90%। এটা দেখুন রাস্তা নয়, এটা কোন নদী ওঠে সেটা আপনার ভাবুন। কাঁসাই ন কুমারী ন এই হনুমাতার ড্যামের নদী, এটা রাস্তা। প্রায় 53 লাখ টাকার কাজ, প্রায় 3 লাখ টাকার কাজ করিয়েছে। আপনারা দেখলেন তো, 50 লাখ টাকা পকেটে মারি দিয়েছে টিএমসির নেতা ভিডিও। তৃণমূল পরিচালিত বলরামপুর পঞ্চায়েত সমিতি, তাদের উদ্যোগে তৈরি হয়েছিল এই রাস্তা। আমি তো এই দায়িত্ব নেওয়ার আগে কি হয়েছে কি না অতটা তো আমি জানি না, কিন্তু আমি সেখানে গিয়ে সজমিন দেখাশোনা করব, তারপরে কি অবস্থায় আছে বা কিভাবে আছে তখন আমি সেটার ব্যবস্থা নেব। কবে ফিরবে রাস্তার শ্রী, সেই উত্তরের অপেক্ষায় বলরামপুর। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। যারা এইসব 1 বছর আগে শিলান্যাস হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের, তার ফলক পড়ে আছে নর্দমায়। ওই মাঠে কোনো তৈরি হয়নি এখনো পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র, যেগুলো গরিব মানুষের জন্য। দেখুন, বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লক, এখানকার ইন্দ্রগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের দাবি দীর্ঘদিনের। সেই মতো 23-এর পঞ্চায়েত ভোটের আগে শিলান্যাস হয়, কিন্তু ওই পর্যন্তই, কাজ আর এগোয়নি। শিলান্যাসের ফলক পড়ে রয়েছে নর্দমায়, কিন্তু আদৌ কি কাজ শুরু হবে?
এ নিয়ে সংশয় বাসিন্দারা। তৈরি হয়েছে ক্ষোভ। স্বাস্থ্যকেন্দ্র হওয়ার জন্য ঘটা করে ব্যবহার করা হয়েছিল, ব্যবহৃত, বুঝলেন, কিন্তু এখন তো কিছু দেখতে পাচ্ছি না। এখানে একটা শিলান্যাস হয়েছিল, সিমেন্টের নাম লেখা ছিল, সেটা ছিল, তারপর তো শিলান্যাস দেখতে পাওয়া যায়। এখন কি অবস্থা রয়েছে? এখন ফাঁকা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান বলছেন কাজ শুরু হবে। এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হবে। 1 বছর তো হয়ে গেল। 1 বছর হয়ে গেল, তখন বৃষ্টির জন্য হয়নি। এখন এবার বৃষ্টি কমে গেছে, মাঠ পরিষ্কার হয়েছে, এবার শুরু হবে কাজ। উপস্বাস্থ্য কেন্দ্রের জমি পড়ে রয়েছে, কিন্তু বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলছেন কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ শুরু হয়ে গেছে, খুব শিগগিরই ওখানে মানুষ কিন্তু পরিষেবা পাবে। এটা মোটামুটি আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ চলছে, জেলা পরিষদ কাজ করছে এবং এটা 1-1.5 মাসের মধ্যে আশা করছি আমরা চেষ্টা করব কাজটা যাতে সম্পন্ন করা যায়। এই জমিতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা, তার আগেই ঠিকাদারি সংস্থার কর্মীদের হুমকি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং নেতাদের দিকে। এ ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের হরেকৃষ্ণপুর এলাকার। দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এই এলাকাতেই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য জমি চিহ্নিত করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ভূমি ও রাজস্ব দফতর। পরে সেই কাজ শুরু হয়, তখনই বাধা। আমরা চাইছি যে এখানে যখন টাকা পাস হয়েছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র হওয়ার জন্য আমাদের এখানেই হতে হবে। এই নিয়ে মানে আমরা সাধারণ পাবলিকের সাথে নেতাদের সাথে গন্ডগোল হয়। আপনি আপনার টেবিলে আসবেন, গ্রাম পঞ্চায়েত অফিসের টেবিলে আসবেন, আপনাকে বিষয়টা গ্রাম পঞ্চায়েতের টেবিলে তো গিয়েছিলাম, আপনি থাকেননি, কালকেও গিয়েছিলাম, পরশুও গিয়েছিলাম। আসবেন আপনার সুবিধা মতো, আমি বলবো বিষয়টা। আজকে খুবই ব্যস্ত। না, ধমক দেওয়ার খবর আমার কাছে কিন্তু সেইভাবে নেই। ডিএম সাহেব বা এডিএম স্যার ওই যেভাবে বলছেন, আমি কিন্তু সেইভাবে এগিয়ে যাচ্ছি এবং কাজ কিন্তু এভাবে শুরু কিন্তু করে দিয়েছে, আর আমরা ইমিডিয়েট আমরা ওটাকে চালু করে দিচ্ছি কাজ। শিউরি এবং দাসপুর থেকে সুপ্রতিম দাস এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।